প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অষ্টম শ্রেণীর গণিত ক্লাসের চতুর্থতম পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। পর্ব ১, ২, ৩-এর মধ্যে আমরা উদাহরণসমূহ আলোচনা করেছি। আমাদের আজকের আলোচনার বিষয় অনুশীলনী ২.১-এর ১ থেকে ৫ নং সমস্যাসমূহ। তোমাদের সুবিধার্থে আমি ১ নং প্রশ্ন এবং এর সামারিটুকু বোর্ডের মধ্যে তুলে রেখেছি। এখন আমরা ১ নং প্রশ্নটি পড়ে নেব। ১ নং প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার ২০% এবং খুচরা বিক্রেতার ২০% লাভ হয়। এমন একটি দ্রব্য, যে দ্রব্যটি বিক্রি করলে পাইকারি বিক্রেতার ২০% লাভ, আবার খুচরা বিক্রেতারও ২০% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য ৫৭৬ টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? যদি ওই দ্রব্যটি খুচরা বিক্রেতা ৫৭৬ টাকায় বিক্রি করে, তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত হবে? তাহলে আমাদেরকে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটুকু নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা সমাধানে যাওয়ার আগে কারা পাইকারি বিক্রেতা, কারা খুচরা বিক্রেতা, এগুলো একটু জেনে নেব। প্রিয় শিক্ষার্থীরা, যারা অনেক পণ্যদ্রব্য কিনে আনে বিক্রির উদ্দেশ্যে, অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যে যারা অনেক পণ্যদ্রব্য কোম্পানিগুলো থেকে কিনে আনে, তাদেরকে বলা হয় পাইকারি বিক্রেতা। আর যারা পাইকারি বিক্রেতা থেকে পণ্য নিয়ে আসে মুনাফা অর্জনের উদ্দেশ্যে, তারা হচ্ছে খুচরা বিক্রেতা। অর্থাৎ খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতা থেকে পণ্যদ্রব্য ক্রয় করে। আর পাইকারি বিক্রেতা কাদের থেকে পণ্যদ্রব্য ক্রয় করে? যেখানে পণ্যদ্রব্য উৎপাদিত হয় সেই পণ্যদ্রব্যের প্রতিষ্ঠান বা কোম্পানি থেকে। আর খুচরা বিক্রেতা থেকে কারা ক্রয় করে? ভোক্তা। ভোক্তা বলো বা ক্রেতা বলো, ভোক্তা কারা? আমরা যারা দোকান থেকে জিনিসপত্র ক্রয় করি, তাদেরকে কি বলে? ভোক্তা বলে। তো ধরো কোনো একজন পাইকারি বিক্রেতার কাছে ১০০ বস্তা চাল আছে, তাহলে সেই চালগুলোর বস্তার প্রতি দাম হচ্ছে ধরো ২৫০০ টাকা, আর তার ১০০ বস্তা চালের মূল্য ২,৫০,০০০ টাকা। অর্থাৎ সে ২,৫০,০০০ টাকা দিয়ে ১০০ বস্তা চাল কোম্পানি থেকে কিনে আনলো। কে কিনে আনলো? পাইকারি বিক্রেতা। আর ওই পাইকারি বিক্রেতার কাছ থেকে খুচরা বিক্রেতা কি করলো? ২০ বস্তা চাল কিনে আনলো, আর বস্তা প্রতি ২,৬০০ টাকা করে। বস্তা প্রতি ২,৬০০ টাকা করে ২০ বস্তা চাল কিনে আনলো। আর এখানে ২০ বস্তার মূল্য হচ্ছে ৫২,০০০ টাকা। অর্থাৎ এই যে পাইকারি বিক্রেতার বস্তা প্রতি দাম ছিল ২,৫০০ টাকা, সে খুচরা ব্যবসায়ী নিকট বিক্রি করলো ২,৬০০ টাকা। তাহলে এইখানে পাইকারি বিক্রেতার লাভ কত? ১০০ টাকা। অর্থাৎ আমরা এটাই পাচ্ছি যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। পাইকারি বিক্রেতা একটা জিনিস যত টাকায় বিক্রি করবে, তাহলে কার কাছে বিক্রি করবে? খুচরা ব্যবসায়ীর কাছে। তাহলে খুচরা ব্যবসায়ী পাইকারি বিক্রেতা থেকে যে দামে জিনিসটা কিনবে, সেটা হচ্ছে খুচরা ব্যবসায়ীর জন্য ক্রয় মূল্য, আর পাইকারি ব্যবসায়ীর জন্য বিক্রয় মূল্য। এইবার দেখো, তাহলে খুচরা ব্যবসায়ী, এই যে বললাম দোকানদাররা, ওরা খুচরা ব্যবসায়ী, কারণ এরা আমাদের কাছে ১ বস্তা চাল বা ১ কেজি চাল, একটা ডিম, ১ জোড়া ডিম, ১ খালি ডিম, ১ ডজন ডিম এইরকম দামে বিক্রি করে। অর্থাৎ
যারা একটা দুইটা এক জোড়া এক হালি এক ডজন এই হিসাব অনুযায়ী জিনিসপত্র বিক্রি করে তারা হচ্ছে খুচরা ব্যবসায়ী। আর খুচরা ব্যবসায়ী থেকে কারা কিনে? ভোক্তা। ভোক্তা মানে যারা ভোগ করে। হ্যাঁ, তো ভোক্তা কারা? ভোক্তা আমরা। আমরা দোকান থেকে জিনিসপত্র ক্রয় করি না, সেজন্য আমরা হব কি? ভোক্তা। তো ধরো ভোক্তা এক বস্তা চালও কিনতে পারে, আবার 1 কেজি চালও কিনতে পারে, বা আধা কেজি চালও কিনতে পারে। তাহলে ভোক্তা তো আর পাইকারি ব্যবসায়ী থেকে কিনবে না। ভোক্তা তো আর 100 বস্তা 200 বস্তা 20 বস্তা চাল প্রয়োজন পড়ে না। আমাদের পরিবারে কি এই মাসে 20 বস্তা 30 বস্তা চাল লাগে? তাহলে আমরা কি পাইকারি ব্যবসায়ীদের নিকট থেকে কি চাল কিনবো? কিনবো না। তাহলে আমরা কিনবো কাদের থেকে? খুচরা ব্যবসায়ীর নিকট থেকে। তাহলে ভোক্তা কিনবে খুচরা ব্যবসায়ীর নিকট থেকে, খুচরা ব্যবসায়ী কিনবে পাইকারি ব্যবসায়ীর নিকট থেকে, আর পাইকারি ব্যবসায়ী কার নিকট থেকে কিনবে? কোম্পানির নিকট থেকে কিনবে। আর আমি আরেকটা কথা বলে নিই, ভোক্তা চাইলে 1 কেজিও কিনতে পারবে, আধা কেজিও কিনতে পারবে, বা এর কমও কিনতে পারবে। আর কার থেকে কিনবে? খুচরা ব্যবসায়ীর নিকট থেকে। তাহলে এখানে বলেছে কি, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করার জন্য আমাদের প্রয়োজন পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, অর্থাৎ পাইকারি বিক্রেতা কত টাকায় বিক্রি করছে। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যদি প্রশ্নের মধ্যে দেওয়া থাকতো, তাহলে সেইখান থেকে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা নির্ণয় করতে পারতাম। তাহলে প্রশ্নের কোথাও পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া নেই, শুধুমাত্র এইটুকুই বলা হয়েছে যে পাইকারি বিক্রেতার বিক্রয় করে কত, বিক্রয় করে 20% লাভে। তাহলে কোথাও বলা নাই। তাহলে এই জন্য আমাদের পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয়ের জন্য পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য প্রয়োজন। তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তো পাইকারি বিক্রেতা কার কাছে বিক্রি করবে? খুচরা ব্যবসায়ীর নিকট। তো খুচরা ব্যবসায়ীর ক্রয় মূল্য হচ্ছে কি? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তো এখন আমরা এখানে দেখব যে খুচরা ব্যবসায়ীর ক্রয় মূল্য কি দেওয়া আছে কি না। প্রশ্নের কোথাও কিন্তু খুচরা ব্যবসায়ীর ক্রয় মূল্য দেওয়া নেই, বরঞ্চ খুচরা ব্যবসায়ীর বিক্রয় মূল্য 576 টাকা বলে দেওয়া আছে। সেজন্য খুচরা ব্যবসায়ীর বিক্রয় মূল্য বলে দেওয়ার কারণে খুচরা ব্যবসায়ীর বিক্রয় মূল্য থেকে আমরা সর্বপ্রথম খুচরা ব্যবসায়ীর ক্রয় মূল্য বের করব। তার মানে কি দাঁড়ায়? খুচরা ব্যবসায়ীর ক্রয় মূল্য সমান সমান পাইকারি ব্যবসায়ীর বিক্রয় মূল্য। এবার পাইকারি ব্যবসায়ীর বিক্রয় মূল্য থেকে আমরা পাইকারি ব্যবসায়ীর ক্রয় মূল্য বের করে নেব। তাহলে আমরা সমাধান করব 1 নম্বর প্রশ্নটির। প্রথমে লিখব যে ধরি ক্রয় মূল্য 100 টাকা। ধরি ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে সুতরাং 20% লাভে খুচরা ব্যবসায়ীর বিক্রয় মূল্য সমান, তাহলে 20% লাভে, তাহলে 100 টাকায় লাভ হবে 20 টাকা। তাহলে 100 যোগ 20 বা 120 টাকা। তাহলে খুচরা ব্যবসায়ীর 20% লাভে বিক্রয় মূল্য কত দাঁড়াবে? 120 টাকা। একইভাবে পাইকারি বিক্রেতাও যদি 20% লাভে পণ্যদ্রব্য বিক্রয় করে, তাহলে তার লাভ কত হবে? 120 টাকা। তাহলে আমরা লিখে নেব, এবং 20% লাভে পাইকারি
এদিকে ব্যবসায়ী লিখে ফেলছিলাম না, বিক্রেতার লিখতে হবে, বিক্রেতার। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান 100 যোগ 20 বা 120 টাকা। তাহলে এতটুকু পর্যন্ত তুলে নিলাম। তাহলে আমাদের সবার প্রথমে বের করতে হবে কি, খুচরা ব্যবসায়ীর ক্রয় মূল্য। তো খুচরা ব্যবসায়ীর ক্রয় মূল্য থেকে কাটা বের করতে পারবো, পাইকারি ব্যবসায়ীর বিক্রয় মূল্য। তাহলে এখন খুচরা ব্যবসায়ীর খুচরা বিক্রেতার ক্ষেত্রে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য, আচ্ছা এই লাইনটা মুছে দেব, নিচে থেকে লিখব, খুচরা বিক্রেতার ক্ষেত্রে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। আবার খুচরা ব্যবসায়ীর ক্ষেত্রে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য সমান, উপরে বসবে 100, নিচে বসবে 120, তাহলে 120/100 টাকা। তাহলে খুচরা ব্যবসায়ীর যে বিক্রয় মূল্য কত ছিল, 576 টাকা। তাহলে 576 টাকায় তার ক্রয় মূল্য কত হবে, 576 টাকায় তার ক্রয় মূল্য কত হবে। সুতরাং বিক্রয় মূল্য 576 টাকা হলে ক্রয় মূল্য হবে, উপরে বসবে 100, নিচে বসবে 120 গুণন 576 টাকা। তাহলে এখানে ভাগ হলো 1 টাকায় কম হবে সেজন্য ভাগ, আর 576 টাকায় বেশি হবে এজন্য গুণ। তাহলে 5 20 100, 6 20 120, 6 96 576, তাহলে 5 গুণ 96, তাহলে কত আসে, 5 6 30 শূন্য, হাতে আছে 3, 5 নং 45, 45 3 48, অর্থাৎ 480 টাকা। তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি 576 টাকা হয়, তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 480 টাকা। তাহলে খুচরা বিক্রেতা কার থেকে ক্রয় করছে, অবশ্যই পাইকারি বিক্রেতা থেকে। তো পাইকারি বিক্রেতা বিক্রি করছে বিদায় খুচরা বিক্রেতা ক্রয় করতে পেরেছে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান সমান পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য সেটা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। এখন আমাদের প্রশ্নে বলছে যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত,
যদি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য না জানতাম তাহলে ক্রয় মূল্যটা বের করতে পারতাম না। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য নির্ণয়ের ফলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য থেকে আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যর পরিমাণটা বের করব। তাহলে এতটুকু পর্যন্ত মুছে দিব। লিখব পাইকারি বিক্রেতার ক্ষেত্রে, পাইকারি বিক্রেতার ক্ষেত্রে, পাইকারি বিক্রেতার ক্ষেত্রে কি হবে, ওই যে 20% লাভে বিক্রয় মূল্য 120 টাকা ছিল, তাহলে ক্রয় মূল্য 100 টাকা। হ্যাঁ, আমরা তো এভাবেও লিখতে পারতাম, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা, এভাবে লিখতে পারতাম না। তবে এভাবে লিখবো না, এর কারণ হচ্ছে আমাদের প্রশ্নে চাইছে কি ক্রয় মূল্যের পরিমাণ কত, সেই জন্য ক্রয় মূল্যটা শেষে লিখব। তাহলে লিখব পাইকারি বিক্রেতার ক্ষেত্রে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 120/100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 480 টাকা হলে, 480 টাকা হলে ক্রয় মূল্য হবে 120/100 গুণন 480 টাকা। তাহলে 120 কে 120, 4 120 480, আর গুণ যদি করি 4 100 400 টাকা। অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 480 টাকা। সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 480 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নম্বর সমস্যায় যদি তোমাদের সমস্যা সমাধানের যদি তোমাদের কোনো কিছু না বোঝার থাকে বা বুঝো না এমনকি কোনো কিছু থাকলে তোমরা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আমরা অবশ্যই তোমাদেরকে একটি সহজ পদ্ধতিতে অঙ্কটা করিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার আমরা 2 নম্বর প্রশ্নটির সমাধান করব। তাহলে 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা জানো যে লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপরেই হিসাব করা হয়। যদি ক্রয় মূল্য থেকে বেশি হয় তাহলে লাভ হয়, আর ক্রয় মূল্য থেকে কম হয় তাহলে ক্ষতি হয়। চিত্র 1 এবং 2 এর দিকে তাকালে তোমরা বিষয়টি আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো, একটা কলম যদি 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করা হয় তাহলে 6 বিয়োগ 5 সমান 1 টাকা লাভ। একইভাবে 5 টাকায় কিনে যদি 3 টাকায় বিক্রি করা হয় তাহলে তো 5 বিয়োগ 3, তাহলে 2 টাকা ক্ষতি হয়। তো এখানে যে 6% লাভ হবে, তাহলে লাভ ক্ষতি আমরা কিসের উপর নির্ধারণ করব? ক্রয় মূল্যের উপরে নির্ধারণ করব। কিন্তু এই প্রশ্নে 2375 বলা হয়েছে,
সেটা হচ্ছে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য দেওয়া নেই। যদি ক্রয় মূল্য দেওয়া থাকতো তাহলে ক্রয় মূল্যের উপরে আমরা 6% হিসাব করে বের করতে পারতাম যে কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো। কিন্তু ক্রয় মূল্য দেওয়া নেই, সেজন্য আমাদেরকে কি করতে হবে, আগে কৌশল কাটিয়ে ক্রয় মূল্যটা নির্ণয় করতে হবে। আর ক্রয় মূল্যের উপরে যদি আমরা 6% বের করে ফেলি তাহলে আমাদের ওই যে নির্ণয় বিক্রয় মূল্যটা বের হয়ে আসবে। তাহলে লিখব, ধরি ক্রয় মূল্য সমান 100 টাকা। 5% ক্ষতি, বিক্রয় মূল্য যদি 5% ক্ষতি যদি বিক্রি করা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্ষতিতে সুতরাং 5% ক্ষতিতে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য সমান 100 বিয়োগ 5 বা 95 টাকা। যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা, তাহলে 6% লাভে বিক্রয় মূল্য কত হবে? সুতরাং 6% লাভে বিক্রয় মূল্য সমান 100 যোগ 6, কারণ লাভ হলে টাকা বাড়বে, তাই 100 যোগ 6 বা 106 টাকা। তাহলে এখন আমরা লিখতে পারি যে ক্রয় মূল্য যদি 95 টাকা, বিক্রয় মূল্য যদি 95 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা। কেন এটা লিখবো? কারণ আমাদেরকে আগে ক্রয় মূল্য বের করতে হবে, আর ক্রয় মূল্য বের করার পর ওটার উপরে আমরা 6%টা ধরে নেব। তাহলে প্রশ্নটুকু মুছে দেব। বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য সমান, নিচে যাবে 95, উপরে 100 টাকা। এবার যদি বিক্রয় মূল্য 2375 টাকায় হয়, ওই যে 2375 টাকায় ডাল বিক্রয় করলো, তাহলে ক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য যদি 2375 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? তাহলে 95/100 গুণ 2375 টাকা। তাহলে 95 এবং 2325কে 75কে কাটাকাটি করব। 95 একে 95, 95 25-এ 2375। এবার 25 এবং 100 যদি গুণ করে দিই, 25 একে 25, 2500 টাকা। এই 2500 টাকা হচ্ছে কি ডালের ক্রয় মূল্য। এখন আমরা লাভ ক্ষতি হিসাব করি ক্রয় মূল্যের উপরে। যদি 6%
লাভ করতে চাই তাহলে এত এর 6%। তাহলে লিখব, এই অংশটা আমি একটু শর্টকাটে করাচ্ছি, এটা অনেকভাবেই করা যায় এই লাভের অঙ্কগুলো, তবে আমি এখানে সহজভাবে করিয়ে দিচ্ছি। আবার 6% লাভে বিক্রয় মূল্য সমান 2500 এর, এর মানে কি গুণ, তাহলে 6%, 2500 এর 6%, 6% বলতে উপরে 6 আর পার্সেন্টের জন্য নিচে যাবে 100, তাহলে যোগ 2500 টাকা। এখন অনেকের প্রশ্ন থাকবে, স্যার 2500 টাকা যোগ করলেন কেন? কারণ 2500 টাকা হচ্ছে আমার ক্রয় মূল্য, আর ক্রয় মূল্যের সাথে লাভ কি করতে হয়? যোগ করতে হয়। তার মানে 6% লাগে বিক্রয় মূল্য, এখানে হচ্ছে কত? 0 0 কেটে দিলাম, 0 25, 25 সাথে 6 গুণ করলে 6 25 150, আর এই যে 6% করলে 2025-এর 6% করলে 150 টাকা আমরা পাচ্ছি। আর এই 150 টাকা হচ্ছে কি আমাদের লাভ, আর লাভের সাথে যদি আমরা ক্রয় মূল্য যোগ করি তাহলে কত আসে? 2500, আর এখানে আসতেছে কত? 2650 টাকা। আমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, ধরো এত এর উপরে লাভ কত পার্সেন্ট, তাহলে যত টাকা বলবে ক্রয় মূল্য যত, ততর উপরে পার্সেন্ট গণনা করতে হবে। ধরো এখানে 6% বলার কারণে 100/6, 7% বলার যদি বলতো 100/7, একইভাবে যদি 9% বলতো 100/9, আর ঠিক শেষে গিয়ে ওই টাকাটা যোগ করে দিতে হবে। কেন যোগ করতে হবে? মূল কারণ হচ্ছে এই যেটা ক্রয় মূল্য সেটার সাথে কি লাভের অংশটা যোগ হবে। তাহলে আমরা লিখতে পারি যে 2650 টাকায় বিক্রি করলে তার 6% লাভ হবে। উত্তর 2650 টাকা। তোমরা লিখে দিবা, অতএব 2650 টাকায় বিক্রি করলে তার 6% লাভ হবে। এই যে পণ্যটা বিক্রয় করবে তার এখানে 2500 টাকা এটাও আছে, আর 2500 টাকার সাথে সে অতিরিক্ত পাচ্ছে কত টাকা? 150 টাকা, অর্থাৎ 2650 টাকায় পণ্য বিক্রি করলে তার 6% লাভ হবে। এরকম যতগুলো পার্সেন্ট বলুক, শুধু এই 100-র উপরে যত পার্সেন্ট বলবে ততটা বসাই দিব, আর এখানে যোগ ক্রয় মূল্য, যোগ ক্রয় মূল্য। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 3 নম্বর প্রশ্নটার সমাধান করব। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 30 টাকায় 10টি দরে, অর্থাৎ 10টি 30 টাকা ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখানে 10টি দরে মানে 30 টাকায় 10টি কিনবে, আবার 30 টাকায় 15টিও কিনবে। তাহলে প্রথমে 10টি কলা কিনবে, সেগুলো 30 টাকা, আবার 15টি কলা কিনবে, সেগুলো 30 টাকা। হতে পারে কলার মধ্যে বড় ছোট আছে, সেজন্য বড়গুলো হয়তো 10টি 30 টাকা, আর ছোটগুলো হয়তো 15টি 30 টাকা। তো আমরা এদিকে যাব না, আমাদেরকে বলছে কি সবগুলো কলা মানে 30 টাকায় যে 10টি কিনছে ওইগুলো সহ, আবার 15টি যে 30 টাকায় কিনছে ওইগুলো একত্রে করার পর সবগুলো কলা যদি 30 টাকায় 12টি দরে বিক্রি করে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? কেনা দাম হচ্ছে 30 টাকায় 10টি, আবার কেনা দাম হচ্ছে 30 টাকায় 15টি, সব একত্রে করে ফেলছে। একত্রে করে ফেলার পর সবগুলো একত্রে আবার 30 টাকায় 12টি করে বিক্রি করতেছে। তো শতকরা লাভ হবে না ক্ষতি হবে সেটা নির্ণয় করতে বলছে।
তো আমরা এই যে কলার সামারিটা, এটা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো। এখানে প্রথম যে এক ক্যাটাগরির কলা, অর্থাৎ 30 টাকায় 10টি কিনছে, তাহলে 10টির দাম যদি 30 টাকায় হয়, আর একটির দাম কত হবে? 10 ভাগ 30 ভাগ 10 সমান 3 টাকা। আবার যে কলাগুলো 15টি 30 টাকায় কিনছে, তাহলে একটির দাম কত হবে? 30 ভাগ 15 সমান 2 টাকা। তাহলে এখানে যে 10টি কিনছে সেখানে একটির মূল্য 3 টাকা, আর এখানে যে 15টি কিনছে সেখানে একটির মূল্য 2 টাকা। তাহলে এখানের একটি, আবার 15টির থেকে কিনছে যে সেখান থেকে একটি নিলাম। তাহলে এখানের একটি কলা, আবার বি ক্যাটাগরির একটি কলা, তাহলে 2টি কলা। তাহলে এখানের একটি কলার মূল্য যদি 3 টাকা হয়, আবার এখানের একটি কলার মূল্য কত? 2 টাকা। তাহলে 3 যোগ 2 5 টাকা। অর্থাৎ 10 টাকার যে কলা, 10টি যে কলা, 15টি যে কলা, সেখান থেকে একটা একটা কলা দাম আমরা বের করলাম 1 যোগ 1। তাহলে 2টি কলার মূল্য আসবে 3 যোগ 2 সমান 5 টাকা। এখন বলছে কি 30 টাকায় যে 10টি কলা ক্রয় করছি, 30 টাকায় যে আবার 15টি কলা ক্রয় করছি, সবগুলো একত্রে করে ফেলছি। এখানে সবগুলো কলা একত্রে করে ফেললাম। করার পর এগুলো আবার বিক্রয় করব আমরা। তো বিক্রয় করব কত করে? 12টি বিক্রয় করব 30 টাকা করে। আচ্ছা, 12টি যদি 30 টাকা হয়, তাহলে একটি কলার মূল্য কত টাকা? 30 ভাগ 12 সমান 2.5 টাকা, 2 টাকা 50 পয়সা। তাহলে একটির মূল্য যদি 2 টাকা 50 পয়সা হয়, তাহলে দুইটির মূল্য 5 টাকা, অর্থাৎ 2.5 গুণ 2 সমান 5 টাকা। তাহলে এইখানে দুইটার মূল্য দাঁড়াচ্ছে 5 টাকা, আর এখানে 3 যোগ 2, একটার মূল্য 3 টাকা আর একটার মূল্য 2 টাকা সমান 5 টাকা। তাহলে এখানে দুইটা একত্রে কিনছি 5 টাকা, আবার এখানে দুইটা একত্রে বিক্রি করতেছি 5 টাকা। তাহলে লাভ বা ক্ষতি কোনোটাই হবে না। তাহলে এবার অঙ্কটা সমাধান করব। এখানে দশটি কলার ক্রয় মূল্য সমান 30 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য সমান 30 ভাগ 10 বা 3 টাকা, এবং 15টি কলার ক্রয় মূল্য সমান 30 টাকা। সুতরাং একটি কলার ক্রয় মূল্য 30 ভাগ 15 টাকা বা 2 টাকা, 15 দুগুণ 30। তাহলে এখান থেকে একটা কলা নেব, এই জায়গা থেকে একটা কলা নেব, দুইটা কলা নেব, দুইটা কলার মূল্য আসবে 5 টাকা। তাহলে আমরা লিখতে পারি 1 যোগ 1 বা দুইটি কলার মূল্য সমান 3 যোগ
2 টাকা অর্থাৎ 5 টাকা। আবার 12টি কলার মূল্য, আবার 12টি কলার মূল্য সমান 30 টাকা। সুতরাং একটি কলার মূল্য 30/12 টাকা। সুতরাং দুইটি কলার মূল্য বেশি হবে, তাই 30/12 গুণ 2 টাকা। তাহলে 30কে 12 দিয়ে ভাগ করলে 2.5 গুণ 2 টাকা অর্থাৎ 5 টাকা। তাহলে এখানে দুইটা কলার মূল্য পেলাম 5 টাকা, এখানে দুইটা কলার মূল্য পেলাম 5 টাকা, ক্রয় করলাম 5 টাকা, আর দুইটি কলা বিক্রয় করলাম 5 টাকা। তাহলে ক্রয় এবং বিক্রয় যদি সমান হয় তাহলে লাভ আর ক্ষতি কিছুই হবে না। তাহলে লিখে দেব কি, সুতরাং ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য। সুতরাং ক্রয় মূল্য সমান সমান বিক্রয় মূল্য, অর্থাৎ লাভ ক্ষতি কিছুই হবে না। এটাই উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 4 নম্বর প্রশ্নটি সমাধান করব। আমি আবারও বলছি, 4 নম্বর প্রশ্নটি সমাধান করব। তোমাদের যদি 1 থেকে 5-এর মধ্যে কোনো সমস্যা থাকে বা এই অধ্যায়ের উদাহরণগুলোতে যদি কোনো সমস্যা থাকে, তোমরা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা তোমাদের জন্য আরো সহজ পদ্ধতিতে অঙ্ক করানোর চেষ্টা করব। আর যারা বুঝো নাই তাদেরকে অবশ্যই আমরা সুন্দর করে কমেন্ট বক্সে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা অর্থাৎ 10.5 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? বার্ষিক শতকরা মুনাফার হার, বার্ষিক মানে হচ্ছে কি বছরে, 1 বছরে, আর শতকরা মানে 100, অর্থাৎ 100 টাকায় মুনাফার হার হচ্ছে কত? 10.5 টাকা, অর্থাৎ 10 টাকা 50 পয়সা। 100 টাকায় মুনাফার পরিমাণ 10 টাকা 50 পয়সা হলে তো 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? যদি 100 টাকায় যদি 50 টাকা 10.50 অর্থাৎ 10.5 টাকা মুনাফা হয়, তাহলে 2000 টাকার উপরে 5 বছরের মুনাফা বের করতে হবে। তাহলে এখানে মুনাফা মানে হচ্ছে আয়ের পরিমাণ বের করতে হবে। তাহলে আমরা লিখে নিব মুনাফার হার 10.50%। কেন? শতকরা বলছে, বার্ষিক শতকরা বলছে, এই জন্য আর এর মান হবে 10.50%। এখানে পার্সেন্টের জন্য নিচে দেব 100, উপরে 10.50 বসিয়ে দেব। সমান আমরা যদি ভাগ করি 10.50কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি 0.105 আমরা পেয়ে যাব। এবার পি এর মান 2000 টাকা আসল দেওয়া আছে, প্রশ্ন থেকে তুলে নিলাম। এন এর মান 5 বছর, আর মুনাফার হার কত হবে? আমরা জানি যে মুনাফা কত হবে? আমরা জানি যে আই ইকুয়াল পি আর এন, অর্থাৎ মুনাফা সমান সমান আসল গুণ মুনাফার হার গুণ বছর। তাহলে বা আই সমান পি এর মান কত ছিল? 2000 টাকা, গুণ পাশাপাশি থাকলে গুণ দিতে হবে। আর এর মান কত পেলাম? 0.1
1.05 গুণ n এর মান 5 বছর, তাহলে 5, বা i ইকুয়াল টু এই যে সবগুলো গুণ করে দিয়ে গুণফল যা আছে সেটাই হবে কি আমাদের নির্ণেয় মুনাফা। তাহলে এখানে আমরা গুণ করব সবগুলো 2000 এর সাথে, আচ্ছা আগে 0.105 এর সাথে 5 গুণ করব। আর আরেকটা উপায় আছে, এখানে যদি আমরা এই সংখ্যার সাথে গুণ করি দশমিক, এই আমাদের ডান দিকে সরে যাবে। তাহলে আমরা এইভাবে না করে সরাসরি গুণ করে দিই, 2000 গুণ 0.105, তাহলে 5 0 0 0 0, 5 দুগুণ 10, আবার শূন্যর সাথে যদি গুণ করি 0 0 0, আবার আরেকটা 0 2 0 0, এবার দুই ঘরের কাজ শেষ। একের সাথে যদি তিনটা শূন্যকে গুণ করো, তিনটা শূন্য বসে যাবে, 2 একে 2। এবার তিন ঘরের জন্য তিনটা ক্রস, শূন্য দিয়ে যদি সবগুলো গুণ করো, তিনটা শূন্য, এবার 2 0 0 0 0 0 0, এখানে পাবো 1 2 0। তাহলে এক ঘর, দুই ঘর, তিন ঘর, তিন ঘর আগে দশমিক বসাবো, অর্থাৎ আসতেছে কত 2000, আচ্ছা 0 2 1 0, তাহলে কোন সংখ্যার আগে শূন্য বসালে এটার মূল্য নেই, যদি সংখ্যার পরে শূন্য বসাই এটার মূল্য আছে। তাহলে আমরা বসাবো কত 210, তাহলে 210 গুণ এই যে 5, আমাদের আসল আর মুনাফার হার গুণ করার পর আসলো 210। দশমিকের পরের শূন্যগুলোরও দরকার নেই, আবার সংখ্যার যে আগে ওই শূন্যগুলোরও দরকার নেই। তাহলে আমাদের উত্তর আসলো 200। এখানে আই এবং আর এর মান গুণ করার পর আসলো কত 210। এবার 210 এর সাথে যদি 5 গুণ করি, 5 0 0, 5 একে 5, 5 দুগুণ 10, অর্থাৎ নির্ণেয় মুনাফা হবে 1050 টাকা। উত্তর 5 বছরের 2000 টাকার 5 বছরের মুনাফা হবে 1050 টাকা। উত্তর 1050 টাকা। 5 নম্বর অঙ্কের প্রশ্নে বলা হয়েছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত হবে? আচ্ছা, এই প্রশ্নে আসল টাকা 3000 টাকা যেরকম আছে এরকম থাকবে, বছর 3 যেরকম আছে ঠিক ওই রকমই থাকবে। তাহলে কমবে কি? মুনাফার হার, মানে বার্ষিক শতকরা মুনাফা বলতে মুনাফার হারকেই বোঝায়। তাহলে 10 টাকা থেকে কমে যদি 8 টাকা হয়, তাহলে মুনাফা কতটুকু কমবে? ধরো আমরা 3000 টাকার রাখলাম ব্যাংকে 3 বছরের জন্য, এবং আমাদেরকে বছরে 10% হারে মুনাফা দিবে। ওকে, এখন 10% হারে যত মুনাফা পাবো, এখন যদি 10 টাকা থেকে যদি আমাদের 8 টাকা দেয়, অর্থাৎ 10% হারে যদি মুনাফা না দিই, যদি আমাদের 8% হারে মুনাফা দেয়, অর্থাৎ আমরা কত মুনাফা কম পাবো? তাহলে এইবারও 8%-এর ক্ষেত্রে আসল এবং বছর ঠিক থাকবে। তাহলে 8%-এর যে মুনাফা হবে, আবার 10%-এর যে মুনাফা হবে, 10% আর 8% মুনাফার মধ্যে যে পার্থক্য, ঠিক মুনাফা তত টাকাই কম পাবো। তাহলে দেখো, আসল পির মান 3000 টাকা, এন এর মান 3 বছর। যদি আর 10% হয়, মানে 10% মানে 10 ভাগ 100, তার মানে কত আসে 0.10। তাহলে আই ইকুয়াল পি আর এন। তাহলে 10% যখন মুনাফার হার থাকবে তখন আমাদের মুনাফা কত আসবে? তাহলে পি এর মান 3000 গুণ আর এর মান 0.10, এন এর মান 3, এন এর মান 3, পি এর মান কত 3000। তাহলে এগুলো আমরা এখানে লিখে রাখলাম। এবার যদি
আসল মুনাফার হার এবং বছর গুণ করি, তাহলে গুণফল আসবে 900 টাকা। তাহলে 10% হারে আমাদের মুনাফা আসবে 900 টাকা। এবার যদি 8% হারে যদি মুনাফা হিসাব করি, তাহলে পি এর মান 3000 টাকা একই থাকবে, আর এর মান 8%, 8 ভাগ 100 সমান 0.08 গুণ এন এর মান 3, বছর একই থাকবে। সবগুলো গুণ করলে 720 টাকা। তাহলে 8% আমরা মুনাফা পাচ্ছি 720 টাকা, 10% মুনাফা পাচ্ছি 900 টাকা। তাহলে আমাদের যদি 10%-এর পরিবর্তে 8% হিসাব হতো মুনাফার হার, তাহলে কত টাকা কম পেতাম? তাহলে আমরা লিখতে পারি, সুতরাং শতকরা মুনাফা, বার্ষিক শতকরা মুনাফা, বার্ষিক শতকরা মুনাফার হার 10 টাকা থেকে কমে 8 টাকা হলে মুনাফা কম হবে। মুনাফা কম হবে সমান, এই যে 10%-এর মুনাফা 900 বিয়োগ 8%-এর মুনাফা 720 সমান কত আসে? 180 টাকা। উত্তর 180 টাকা। তাহলে প্রথমে 10%-এর মুনাফা বের করব, তারপর 8%-এর মুনাফা বের করব। বের করার পর 10%-এর মুনাফা থেকে 8%-এর মুনাফা বাদ দেওয়ার পর যে টাকা আসবে, অর্থাৎ তত টাকাই কম হবে। এখানে উত্তর হবে 180 টাকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পর্বে 1 থেকে 5 নম্বর অঙ্কের মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তোমরা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবে। আর অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবে, তারাও যাতে আমাদের ফ্রি ক্লাসগুলো করতে পারে। এবং তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।